সকলকে অনেক অনেক ওয়েলকাম। নমস্কার সকলকে। আমি নন্দিতা ঘোষ। আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার মধ্যে আছেন। আশা করছি আমাকে প্রপারলি দেখা যাচ্ছে। আজকে আমরা একটা নতুন ধরনের ক্লাস আপনাদের সামনে করব। তার আগে আমি একটু আমার পরিচিতি দিয়ে নিই। আমি প্রত্যেক দিনের মতো এই পরিচিতি আপনাদের সাথে দিয়ে থাকি। আমার চ্যানেলে সকলকে অনেক অনেক ওয়েলকাম, নতুন পুরনো সকলকে। আমি নন্দিতা ঘোষ। অনেকের কাছে নতুন হতে পারি, অনেকের কাছে পুরনো একজন ব্যক্তিত্ব। আমি সাধারণত আপনাদের বাংলা এবং সিটিপি বিষয়টা দেখিয়ে থাকি। আজকেও আমরা ব্যানার দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমাদের আপার প্রাইমারি টেটের একটি ক্লাস, যেটি 2026 মার্চ মাসে হতে চলেছে। আম, যে বিষয়ে আজকে ক্লাসটা নেব সেটা একটু অন্যরকম। তার আগে আমার ক্লাসের একটু ডিটেলস আপনাকে দিয়ে দিই। আমরা সাধারণত ভাবে সপ্তাহে 3 দিন ক্লাস নিতে চলেছি। আমি আপনাদের ক্লাসগুলি নেব। 3 দিনটা একবার একটু কাইন্ডলি দেখে নেবেন। সোমবার, বুধবার এবং শুক্রবার, এই 3 দিন আমি আপনাদের ক্লাস নেব। মাথায় রাখবেন, সোমবার আমি সিডিপির ক্লাস নেব অবশ্যই, যেটি আপার প্রাইমারির ওপর। ইউপি কথার অর্থ আপার প্রাইমারি, ঠিক আছে? বুধবার দিন যে ক্লাসটি নেব সেটি বাংলা, অবশ্যই মাথায় রাখবেন বাংলা, এটি ক্লার্কশিপের ওপর ক্লাস হবে। যে থার্ড ক্লাসটি হবে সেটিও অবশ্যই বাংলার উপর হবে। বাংলার উপরে এটি কিন্তু ইউপি অর্থাৎ আপার প্রাইমারি টেটের উপর হবে। যদি বলেন কিভাবে ক্লাসেস গুলো পাবেন, এই প্রত্যেকটি ক্লাস রেকর্ডেড ভার্সনে দুপুর 2টোর সময় বা 2টো PM এ আমার চ্যানেলে, অর্থাৎ নন্দিতা ঘোষ নামক যে চ্যানেলটি আছে, যেটাকে আমি বি yourself by নন্দিতা ঘোষ বলে প্রত্যেকদিনই অভিহিত করে থাকি, সেই চ্যানেলে আপনি কিন্তু পেয়ে যাবেন। যদি মনে হয় আপনার সরাসরি ভাবে আপনাদের সাথে আমার কথা বলার প্রয়োজন, আমি অবশ্যই কখনো লাইভ ক্লাসে আসবো, কিন্তু লাইভ ক্লাসে না আসতে পারার কারণ আমাদের এখানে মাঝে মাঝেই ক্লাসটার নেওয়ার জন্য যেই উপযোগী ব্যবস্থা, যেমন কারেন্ট ধরুন বা যেরকম ইন্টারনেট পরিষেবা ধরুন, মাঝে মাঝে সমস্যা হয়। সে কারণে আমি রেকর্ডেড ভার্সনে ক্লাসগুলো দিয়ে থাকি, যাতে আপনাদের যে নির্দিষ্ট শিডিউলটি রয়েছে, সোম বুধ শুক্রে যে শিডিউলটি রয়েছে, এটা যেন কখনো ব্রেক না হয়। চেষ্টা করা হয় সেটাকে মেনটেন করে প্রত্যেক দিনে ক্লাস রেকর্ডেডলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। এবং এটা যতদিন না আপনারা পরীক্ষা পর্যন্ত পৌঁছাচ্ছেন ততদিন পর্যন্ত আমরা করাতে থাকবো। অর্থাৎ এই যদি নির্দিষ্ট আপার প্রাইমারি ক্লাসের কথা বলেন, আমি মার্চ মাস পর্যন্ত আপনাদের আপার প্রাইমারি ক্লাস অবশ্যই তার 15 বা 10 দিন আগে আপনাদের ছেড়ে দেবো, কারণ আপনাদের নিজস্ব কিছু পড়াশোনার সময় রাখা প্রয়োজন বলে আমার মনে হয়। কারণ আমি নিজেও যখন পড়াশোনা করেছি তখন সেই সময়টা প্রয়োজন হতো। অবশ্যই শুধুমাত্র ক্লাস দেখলে হয় না, নিজেকে পড়াশোনা করতে হয়। এবং এই 3 দিন আপনাদের ক্লাস হবে, রেকর্ডেড ভার্সনে ক্লাস হবে। ক্লার্কশিপের ক্ষেত্রেও যতদিন পর্যন্ত না ক্লার্কশিপের, অবশ্যই বলে রাখি এখানে ক্লার্কশিপের কেবলমাত্র মেস বাংলা ক্লাসগুলো করানো হয়ে থাকে। আরো একটা বিষয় অনেকের কাছে হতে পারে, এই ক্লাসেস গুলো প্রত্যেকটা ফ্রি ক্লাসেস। এই 3টে যে ক্লাসেস আমি এই চ্যানেলে, আমার চ্যানেলে এখনো পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে 2025-এর যত তারিখই হোক না কেন, দাঁড়ান দেখে নি তারিখটা, 6 তারিখ হোক না কেন, আপনাদের ক্লাসগুলো পরে আপলোড করা হবে। তো সোমবার দিন নিচ্ছি আমি ক্লাসেস গুলো। যাই হোক, তো সেই দিন পর্যন্ত এখনো পর্যন্ত কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই এবং পরবর্তী কয়েক মাসে আসবে বলে আমার মনে হয় না। এবং যে আরেকটা বিষয় বলে দেওয়া, আপনি যদি চান আমাদের ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিজেকে যুক্ত করতে পারেন, ক্লার্কশিপের জন্য হোক না কেন বা আপার প্রাইমারি, বা আপনি যেখানে সিডিপির জন্য পড়াশোনা করতে চান বা সিডিপির বাইরে গিয়ে বাংলার জন্য পড়াশোনা করতে চান, এই দুটো সাবজেক্টই আমি আপনাদের দেখিয়ে থাকি। আপনার ফ্রি অফ কস্ট সেই চ্যানেলে যুক্ত হতে পারেন, অর্থাৎ গ্রুপে যুক্ত হতে পারেন এবং নিজের মতামতগুলোকে শেয়ার করতে পারেন। অবশ্যই কোনো গল্প কথা, কোনো নেগেটিভ কমেন্টস এর জন্য গ্রুপগুলি নয়। যারা সাধারণ মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ, যাদের কাছে সামান্য অর্থ অনেকখানি বলে মনে হয়, যেমন একসময় আমার কাছেও মনে হতো, এখনো মনে হয়, তো সেই সকল স্টুডেন্টসদের জন্য যাদেরকে আমার মনে হয়েছে একটু সাহায্য করলে তারা হয়তো অনেকটা পথ সহজে চলতে পারবে, তাদের জন্য এই ক্লাসেস গুলো এবং এই গ্রুপগুলিকে তৈরি করা হয়েছে। আর এখানে অবশ্যই আরো একটা কথা বলে দেওয়ার, আমরা কোনো পিডিএফ প্রোভাইড করছি না, অর্থাৎ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এখন পর্যন্ত বা পরবর্তী সময়ে আপনাকে কোনো পিডিএফ প্রোভাইড করব না। আপনি যেটুকুনি পিপিটিতে দেখবেন সেইটুকুনি আপনার কাছে নোট, বা আমি আপনাকে যে কথাগুলো বলছি, অবশ্যই সবসময় যখন ক্লাসগুলি করতে বসবেন, আমি একটু লেকচার মেথডে পড়াতে অভ্যস্ত একজন মানুষ, তো সেখানে দাঁড়িয়ে আপনি চেষ্টা করবেন খাতায় কলমে সেগুলোকে নোট করে নেওয়া, ঠিক আছে? পিপিটি দিলে হাজার একটা ঝামেলা থাকে, বিভিন্ন মানুষের সমস্যা হতে পারে, এটা ওটা অনেক কারণ থাকে। তো আমারও নিজস্ব একটা দায়িত্ব থাকে। তো সেখানে দাঁড়িয়ে এই কথাগুলো প্রথমেই আপনাদের বলে দেওয়া, কিভাবে ক্লাস হচ্ছে, কটার সময় আপনি পাবেন, কতদিন পর্যন্ত ক্লাসেস গুলো চলবে এবং ফ্রি অফ ক্লাসেস গুলো চলবে, চাইলে আপনি টেলিগ্রামে যুক্ত হতে পারেন। আপার প্রাইমারি যে কোনো ক্লাসেস দেখুন না কেন, সেটি সিডিপির ওপর হোক না কেন এবং বাংলার ওপর হোক না কেন, মাথায় রাখবেন এগুলো যে কোনো ধরনের টেট পরীক্ষার জন্য সাফিসিয়েন্ট একটা ক্লাস।
আপনি সিটেট পরীক্ষা দিতে যাচ্ছেন তার জন্য আপনি দেখতে পারেন, আপনি ডাব্লিউবি টেট পরীক্ষা দিতে যাচ্ছেন তার জন্য আপনি দেখতে পারেন, আপনি কোনো এস্টেট পরীক্ষা দিতে যাচ্ছেন তার জন্য আপনি দেখতে পারেন। এবার এর থেকেও উচ্চ লেভেলের কোনো পরীক্ষা আপনি দিতে পারেন। সেখানে এটি মানে এই নির্দিষ্ট সিডিপি সাবজেক্টটি, যেটিকে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির জন্য আইডেন্টিফাই বলে করা হয়ে থাকে, সেটি টিচিং অ্যাপটিটিউডের ক্ষেত্রে পরিবর্তিত হয়, কিন্তু ধাঁচ এবং ধরন, গঠন এবং তার তত্ত্ব কথা কোথাও গিয়ে একই থাকে। ঠিক আছে? তো আশা করছি এই অবধি বোঝাতে পেরেছে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, আমি একটু তাড়াতাড়ি কথা বলি, কারোর যদি কখনো মনে হয় যে ম্যাডাম একটু ধীরে পড়ান, আমি সেটা করে দেবো। ঠিক আছে? বা বুঝতে না পারলে একটু পজ করে নেবেন। আমি অনেকবার চেষ্টা করেছি যে ধীরে ধীরে পড়ানো, বাট সেটা হয়ে ওঠেনি। এই বিষয়গুলোকে এবার সাইডে রাখুন। যে বিষয়টা বলবো, প্লেলিস্ট তৈরি করা রয়েছে কিসে বলুন তো? আমাদের চ্যানেলে কিন্তু প্লেলিস্ট তৈরি করা হয়েছে, মানে আমার চ্যানেলে কিন্তু প্লেলিস্ট তৈরি করা রয়েছে সমস্ত কিছুর জন্য। এসএলএসটির জন্য রয়েছে, সিডিপির জন্য রয়েছে, টেটের জন্য রয়েছে, এবার আপার প্রাইমারি টেটের জন্য থাকবে। যে বিষয়টা এখানে উল্লেখ করার বা জানাবো বলে আমি জানাচ্ছি, সেটা হচ্ছে যে আজকে যে নির্দিষ্ট ক্লাসটি হবে সেটি কিন্তু বাংলা পেডাগজির ওপর হবে। চোখে নিশ্চয়ই কিছু ঢুকেছে। এবং এটি আপনাদের এখনো পর্যন্ত আমার মনে হয় না যে, আমি ঠিক জানি না, আমি নাও জানতে পারি, বাংলা পেডাগজির ওপরে তেমন ভাবে কোনো থিওরিটিক্যাল ক্লাস কিন্তু কেউ প্রোভাইড করেনি। আমি সেটা করব। ঠিক আছে? বাংলা পেডাগজি একটু অন্য ধরনের হবে। আপনি যে সিডিপিটা পড়াশোনা করছেন তার ঘেঁষা হবে, কিন্তু তার ধরন এবং ধারণ ক্ষমতার মধ্যে কিছু পার্থক্য আপনি দেখতে পারবেন। মাথায় রাখবেন, এই যে বাংলা বা সাবজেক্টিভ যে পেডাগজি গুলো আপনাদের পড়ানো হবে, আপনি যেখান থেকেই পড়াশোনা করুন না কেন, সেটা কিন্তু মাথায় রাখতে হবে সিডিপি ঘেঁষা হবে এবং সাবজেক্ট ওয়াইজ তার কিন্তু ভিন্নতা দেখা যাবে। সাবজেক্ট ওয়াইজ ভিন্নতা মানে কি, জিওগ্রাফির জন্য আলাদা ধরনের তত্ত্ব, বা ইতিহাসের জন্য আলাদা, বা বাংলার জন্য আলাদা, এরকম কি? ব্যাপারটা ঠিক ওরকম নয়। যেই মানে কি বলবো, ফ্লোতে আপনি পড়াশোনা করছেন, মানে ধরুন কোনো একটা ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট বলতে আপনার ধারণা ক্লিয়ার হওয়া দরকার। আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের ক্ষেত্রে এই ধারণাটা অনেক কম থাকে, যেহেতু বাংলা পেডাগজিক্যাল দিক থেকে আজকে ফার্স্ট ক্লাস, একটু আলোচনা ভিত্তিক আমি ক্লাসটা করবো। অবশ্যই তারপরে আমরা ক্লাসে ঢুকবো, কিন্তু তার আগে যেটা জানানোর বিষয় সেটা হচ্ছে এরকম যে ল্যাঙ্গুয়েজের একটা বিভাগ থাকে, একটি এসএসটি বিভাগ থাকে, একটি সায়েন্সের বিভাগ থাকে। সিডিপি তো আলাদা একটা বিষয় গেল, কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজের সমস্ত সাবজেক্টে একই ধরনের পড়াশোনা করতে পারি। ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট বলতে ইংরেজি, বাংলা, সংস্কৃত, হিন্দি, নেপালি, যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট এগুলো বলা হয়, যেখানে আপনি বিভিন্ন ধরনের গদ্যকে পাবেন, পদ্যকে পাবেন, নাটককে পাবেন, এই ধরনের সাবজেক্টগুলো। এগুলোর পড়ানোর আলাদা একটা দৃষ্টিভঙ্গি থাকে বা ভঙ্গি থাকে। ঠিক তেমনই ভাবে সায়েন্সকে পড়ানোর কিন্তু আলাদা একটা দৃষ্টিভঙ্গি থাকে বা ভঙ্গি থাকে। ঠিক তেমনই ভাবে হিস্ট্রিকে পড়ানোর কিন্তু আলাদা একটা ভঙ্গি থাকে। এবার আপনাকে মাথায় রাখতে হবে, অনেকটা জটিল বলেই প্রথম দিন থেকে মনে হবে, কিন্তু আপনি যখন দু একটা ক্লাসেস করবেন তখন দেখবেন বিষয়টা জলের মতো সহজ হয়ে যাচ্ছে। এই একে অপরের সাথে এটি কিন্তু যুক্ত। আপনি একটি থিওরিকে অন্য থিওরিতে অ্যাপ্লাই করতে পারেন, এই জায়গা কিন্তু আপনার কাছে খোলা থাকে। কিন্তু মাথায় রাখবেন, অবশ্যই আমি একটা নাটক করে কোনো একটা গল্প কথাকে আপনাকে যেভাবে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বোঝাতে পারবো বা বোঝাতে চাইবো বা বোঝাবো, সেটা নিশ্চয়ই অবশ্যই ম্যাথসের ক্ষেত্রে বোঝাবো না। ম্যাথসের ক্ষেত্রে আমি কি দুটো ছেলেকে আমি বলবো যে ছেলেটি 4 কিলোমিটার গতিতে 4 কিলোমিটার যাচ্ছে, বা তার পার কিলোমিটার স্পিড রয়েছে হচ্ছে গিয়ে 60 বা 70, যাই হোক না কেন, আমি ম্যাথস অতটা ভালো না, ভুল ভালো বলতে পারি। মানে আমি দেখাতে চাইছি যে সে স্পিডটা বা সেই যে দূরত্বটা ক্রস করছে, এই দুটো জায়গাকে যখন আমরা ক্রস করছি, সেটা কি কোনো নাটকের দ্বারা আমাদের বোঝানো সম্ভব? একেবারেই নয় কিন্তু। বোথ আর ডিফারেন্ট ওয়ে। ঠিক আছে? পুরোপুরি ভাবে ডিফারেন্ট। তাই আমরা যখন পড়াই তার ভঙ্গি, আমরা যখন শিখি তার ভঙ্গি বা শেখাই তার ভঙ্গি, এই প্রত্যেকটা কিন্তু আলাদা হয়, সেটা আপনাকে বুঝতে হবে। এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আলাদা হতে পারে। এবার সাবজেক্ট মেথডের ক্ষেত্রে এক হতে পারে, যেমন ধরুন ইংরেজি এবং বাংলা সাবজেক্ট দুটো আলাদা হলেও তথাকথিত ভাবে মেথড ওয়াইজ এগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। ঠিক তেমনই ভাবে এসএসটি গুলোকে একভাবে আমরা রাখতে পারি, সায়েন্স গুলোকে একভাবে আমরা রাখতে পারি, এরকম বিভাগগুলো রয়েছে। আমি আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বাংলার বিভাগের ক্ষেত্রে। অবশ্যই পুরো তত্ত্বটা আমরা আজকেই দেবো না, তবে পেডাগজি বিষয়টাকে সামনে প্রথম দিনই আনার কারণ হচ্ছে আমি এখনো পর্যন্ত তেমন ভাবে বাংলার পেডাগজি থিওরি কিন্তু আলোচনা হতে দেখতে পাইনি। আমার মনে হলো এটা যদি আপনাদের কাছে পৌঁছায়, আপনাদের হয়তো অনেকটা উপকার হবে, বাংলায় নতুন কিছু শিখতে পারবেন। অবশ্য ব্যাকরণের ক্লাসেস তো প্রচুর রয়েছে, আমার কাছেও রয়েছে, আমার চ্যানেলেও রয়েছে, অবশ্যই সেই ক্লাসগুলো আমরা দেবো। কিন্তু তার আগে পেডাগজির কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করব। ছোট্ট দুটো বিষয় আলোচনা করব, ছোট্ট একটু ক্লাস করব, ছোট্ট একটু থিওরি আপনাদের সাথে আলোচনা করব, এবং
ক্লিয়ারিটির সাথে করবো, ঠিক আছে? এবং আমরা ক্লাসে যাব তার আগে সকলকে শুভ বিজয়া, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, ঠিক আছে? আমাদের পুজোর রেশ এখনো কাটেনি। আহ এই তো সবে গেল, এলো এবং গেল। তো আমরা আজকে যে দুটো বিষয় শেখার চেষ্টা করব বা দেখানোর আপনাদের চেষ্টা করব সেটা হচ্ছে লার্নিং এবং অ্যাকুইজিশন। প্রথমেই দুটো ভারী ভারী ওয়ার্ড। এক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। কি কি বিষয় মাথায় রাখতে হবে বলুন তো? লার্নিং কি জিনিস এবং অ্যাকুইজিশন কি জিনিস? আমি এখানে দুটো ইংরেজি টার্ম ব্যবহার করেছি। মাথায় রাখবেন, বাংলা যখন আপনি পড়বেন সেক্ষেত্রেও আপনাকে ইংরেজি টার্ম মনে রাখতে হবে পেডাগজির ক্ষেত্রে। কারণ বাংলা শব্দগুলোকে আমরা পরিবর্তিত বিভিন্ন রূপে পরিবর্তন করতে পারি, ইংরেজির কিন্তু কোনো পরিবর্তিত রূপ হয় না। মানে আমি অ্যাকুইজিশনকে অ্যাকুইজিশনই বলছি, বাংলায় সেটাকে আত্মীকরণ বলতে পারি বা অন্যান্য কোনো গ্রহণ বলতে পারি, এরকম ওয়ার্ড দ্বারা কিন্তু আইডেন্টিফাই করতে পারি। কিন্তু ইংরেজির ক্ষেত্রে আপনি একটি একটি করেই শব্দ পাবেন। তাই যখন বাংলা পড়ছেন বা সিডিপি কে পড়ছেন তখন পাশাপাশি ইংরেজি ওয়ার্ডগুলোকে আত্মস্থ করার চেষ্টা করুন, ঠিক আছে? বোঝাতে পারলাম? তাতে আপনার কোয়েশ্চেন বুঝতে এবং আপনি যখন সলভ করবেন সেটা সলভ করতে সুবিধা হবে। আমরা সরাসরি পেডাগজিতে ঢুকছি। বাংলা পেডাগজি অনেকের কাছে সহজ হতে পারে, কঠিন হতে পারে, বা কি বিষয়টা এটা আপনার কাছে না জানা হতে পারে। বাংলা বিষয়কে আমরা সকলেই জানি। এবার আপনি বুঝবেন, আপনার হয়তো মনে হতে পারে যে বাংলাকে আমি খুব সহজেই পড়তে পারি, এটার আবার শেখার কি আছে? অবশ্যই শেখার আছে। একটা গল্পের সারাংশ আপনি কি করে একটা বাচ্চাকে বোঝাবেন? আপনি আপনার ক্লাসে 40 জন বা 80 জন স্টুডেন্ট বসে আছে, 80 জন তো হয় না, বাট আমাদের সাধারণ স্টুডেন্টে হয়, মানে সাধারণ সরকারি বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয় বা কলেজগুলোতে হয়ে থাকে, বাট রেশিও অনুযায়ী একজন টিচারের পরিপ্রেক্ষিতে কিন্তু 40 জন স্টুডেন্ট থাকে। তো যেটা বলার এখানে সেটা হচ্ছে কি, এই যে আত্মীকরণের ব্যাপারটা সম্পর্কে আপনি জানলেন বা বুঝলেন, বা গ্রহণের সম্পর্কে জানলেন বা বুঝলেন, যখন বুঝবেন তখন বুঝতে হবে আপনাকে যে কোনো একটা বাচ্চাকে শেখানোর জন্য ল্যাঙ্গুয়েজের আলাদা একটা দৃষ্টিভঙ্গি থাকে। আমি আপনাকে গল্প বলে দিলাম তার মানে আপনি গল্প বুঝে গেলেন এরকম নয়। গল্পের রাম শ্যাম যদু মধুকে আপনি মনে রাখলেন, ব্যাপারটা কিন্তু ওরকম নয়। আপনাকে গল্প দেওয়া হয়ে থাকে বা সাহিত্যকে আমাদের সমাজের আয়না বলা হয়ে থাকে, এটাকে আপনাকে বুঝতে হবে। তো যদি কোনো একটা বিষয়কে সমাজের আয়না বলা হয়ে থাকে তার মানে তার মধ্যে এমন কিছু বিষয় ইনক্লুড রয়েছে যেগুলো আপনাকে এনহ্যান্স করতে হবে। কি কি এনহ্যান্স করা যেতে পারে? মানুষের ভাবনাকে এনহ্যান্স করা যেতে পারে, অনুভূতিকে এনহ্যান্স করা যেতে পারে, আমাদের দৃষ্টিভঙ্গিকে এনহ্যান্স করা যেতে পারে। যে ভঙ্গি নিয়ে আমরা হয়তো দিনের পর দিন চলছি, দিনের পর দিন বুঝছি, সেটাকে ভাঙার একটা জায়গা তৈরি হতে পারে। সমাজকে এভাবেই সাহিত্য কিন্তু ভেঙেছে। আপনি যদি কখনো বিষবৃক্ষ পড়েন বা দুর্গেশ নন্দিনী পড়েন, বঙ্কিমের অনেক ভারী ভারী কাব্যকথা, বা আপনি যদি মনস্তাত্ত্বিক দিক থেকে রবীন্দ্রনাথের কোনো চোখের বালি পড়েন, আমি অনেক ভারী ভারী হয়তো উদাহরণ দিচ্ছি কিন্তু আপনাদের কাছে এগুলো সহজ কারণ আপনারা টিচার্স, ঠিক আছে? আমি কোনো বাচ্চাকে পড়াচ্ছি না, আশা করছি আমি আপনাদের উদাহরণগুলো দিয়ে বোঝাতে পারবো। এখানে দেখুন তো কিভাবে কাজ করে একটা বাচ্চার ক্ষেত্রে। বা আপনি যদি ফটিক গল্পটা যদি কোনো বাচ্চাকে পড়েন, সেখান থেকে আপনি কি দেখাতে চাইছেন বা কি দেখানোর চেষ্টা করছেন? প্রথমত বালক মনের সরলতা, সেই সরলতার সাথে বাচ্চা যেন নিজেকে কানেক্ট করতে পারে, একজন মাতৃ হৃদয় যেন মাতৃ হৃদয়ের সাথে কানেক্ট করতে পারে। এই পরিভাষা, এই সমাজের পরিভাষা, এই যে নৌকোর গান গাওয়ার বিষয়টা, বা চোখের বালি, এই যে বালির যে একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে, এই বিষয়টা, এগুলো আমাদের প্রত্যেকের সামনে তুলে ধরা প্রয়োজন। এতে সমাজের কাঠামো, মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের অনুভূতি, মানুষের ভাঙা গড়া, মানুষের ভাবনা, এই প্রত্যেকটা জগৎ জড়িয়ে রয়েছে। এবং ছোটবেলা থেকেই না আমরা বাচ্চাদের সাথে এগুলোকে যুক্ত করি সমাজের মানুষের পরিভাষাকে বোঝানোর জন্য। আর তারও ঊর্ধ্বে কি বলুন তো, অপ্রয়োজনের সাথে প্রয়োজনীয়তা কথাটা আমি আগের ক্লাসে ব্যবহার করেছিলাম, যে অপ্রয়োজনের প্রয়োজনীয়তা মানুষের জীবনে অনেকখানি। এই অপ্রয়োজনীয়তা আপনাকে বেড়ে উঠতে সাহায্য করে। বাচ্চা সায়েন্স পড়ে, বাচ্চা বিভিন্ন তথ্যকে সংগ্রহ করে যখন ক্লান্ত, তাকে একটা কবিতা পড়ালে, কবিতা মুখস্থ যখন আপনি বলছেন, বাচ্চা যখন আপনার সাথে বলছে, তার মনে একটা উচ্ছ্বালতা খেলে যায়। এটাও কোথাও গিয়ে সাহিত্যের বা ভাষার কিন্তু উদ্দেশ্য। অবশ্যই ভাষা শিক্ষা তো আছেই, এখানে অনেকগুলো দিক রয়েছে। তার সাথে আপনি বাচ্চাকে ভাষা শিক্ষা করাচ্ছেন, যে ল্যাঙ্গুয়েজে আপনি বাচ্চাকে পটু করতে চান, বা আপনি বলতে চান যে সে যেন সিদ্ধ হস্ত হয়ে ওঠে বা নিজের ভাবনাকে প্রকাশ করতে পারে, তাই তো ভাষার উদ্দেশ্য। মানে ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে আপনাকে পড়াচ্ছি মানে আপনি ভাষা শেখাতে চাইছেন বাচ্চাকে। এবার তার ব্যাকরণগত দিক রয়েছে, তার শাব্দিক দিক রয়েছে, সে কিভাবে বাক্যের প্রত্যেকটা শব্দকে সঠিকভাবে উচ্চারণ করবে, কিভাবে বাক্যকে গঠন করবে, এগুলো আমরা সেকেন্ডারি দিকে রাখছি।
সহজতার ভাষাকে সহজভাবে বসাবো, এটা হচ্ছে গিয়ে কথা। তার সাথে সাথে ভাষা শেখার আরো একটা উদ্দেশ্য কি বলেন তো, ভাষাকে শিক্ষাদান করা। আপনি ভাষাকে কিভাবে উচ্চারণ করছেন, ভাষার ব্যাকরণগত দিকগুলোকে ঠিকভাবে জানেন কিনা বাচ্চাকে সেটা শেখাচ্ছেন, ব্যাকরণের বিভিন্ন দিকগুলোকে শেখাচ্ছেন, বানান যাতে সে যেন ভুল না করে সেটা শেখাচ্ছেন। এরকম প্রচুর দিক রয়েছে যেটা ল্যাঙ্গুয়েজে শেখানো যায় বা আমাদের শেখানো দরকার। এবারে যে বিষয়টা আসবো, খুব ভালো করে বুঝবেন এতগুলো কথা আমি কেন বললাম। এবারে আমরা সে বিষয়ে আসছি। বলার কারণ হচ্ছে যে এই যে প্রত্যেকটা বিষয় বললাম, এই যে ভাবনা, এই যে অনুভূতি, এই যে দৃষ্টিভঙ্গি, এই যে ভাষা, এই যে ব্যাকরণ, এই যে শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব বা ধ্বনিতত্ত্ব, এগুলো যে আপনি বাচ্চাকে বোঝাবেন, প্রত্যেকটা বাচ্চা তো একসঙ্গে বুঝবে না, তাকে তো বোঝাতে হবে। তার জন্য আপনি পেডাগজি পড়বেন, তার জন্য ল্যাঙ্গুয়েজ পেডাগজি আপনি পড়বেন। যে একটা বাচ্চার কাছে আমি যদি বানানকে মুখস্থ করাতে চাই বা বানানকে সঠিক করতে চাই, তাহলে কি তার উচ্চারণ সঠিক করা প্রয়োজন, নাকি তার ব্যাকরণগত দিক সঠিক করা প্রয়োজন, নাকি তাকে আমি রোট মেমোরাইজেশন বা মুখস্থ করাবো এটা প্রয়োজন, নাকি তাকে আমি কন্টিনিউয়াসলি মেরে বকে শাসন করে পড়তে হবে তোমাকে, এরকম একটা জায়গা থেকে প্রেজেন্ট করবো? এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং তার সাথে সাথে আপনাকে এটাও বুঝতে হবে যে তাতেও কিন্তু কোনো বাচ্চা না বুঝতে পারে। তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এর সাপেক্ষে আপনাকে আরো 10টা দিক ভেবে রাখতে হবে যাতে আপনার ক্লাসে 10টা বাচ্চাকে আপনি বোঝাতে পারেন। তার জন্য আপনি পেডাগজিটা পড়বেন এবং বাচ্চাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য আপনি 10টা ওয়ে তার থেকে বার করবেন। তার আগে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে লার্নিং এবং অ্যাকুইজিশন। আমি আশা করি বোঝাতে পারছি যে আমরা বাংলা পেডাগজিটা পড়বো কেন, কি জন্য প্রয়োজন, পরীক্ষার জন্য কেবল প্রয়োজন না, আপনাকে বুঝতে হবে, জানতে হবে যে কেন বাংলা পেডাগজিটা প্রয়োজন। এর কোনো আলাদা ডিফারেন্স আসে কি? গদ্যের আবার শেখা কিসের, কিভাবে গদ্য, আমি গদ্য বলবো পড় তুই পড়, পড়ে নে। আমরা দেখবে আগেকার দিনে টিচাররা করতো, এখনো প্রচুর টিচাররা করে, তারা নিজেদের কাজে ফাঁকি দেওয়ার জন্য এই যে আমি গল্পগুলো পড়ছি এই অবধি তোমাদের পড়া আছে, এখানে রামশ্যাম যদু মধু এইটুকুনি আপনাদের কোয়েশ্চেন আছে, তোমাদের কোয়েশ্চেন আছে, এইটুকুনি তুমি পড়ে আসবে, এভাবেই তো পারে। বাট এখনকার চাইল্ড সেন্ট্রিক এডুকেশন সেটা বলছে না। এবং বাচ্চাকে শেখানোর, এগুলোও শেখানোর আলাদা দিক আছে, কবিতাকে শেখানোর আলাদা দিক আছে, নাটককে শেখানোর আলাদা দিক আছে, বিভিন্ন থিওরিকে বা সমাজকে তার সামনে তুলে ধরার জন্য আলাদা দিক রয়েছে, সেগুলো আপনাকে শিখতে হবে। এই শেখা শেখা কথাটা অনেকবার ব্যবহার করলাম না, এবার শেখার উপর চলে আসি। ঠিক আছে, আশা করছি আপনাকে বোঝাতে পারলাম যে আপনি কেন পড়বেন। ঠিক আছে, উদ্দেশ্যটা জানা জরুরি। প্রথমে কেন পড়বেন, কি বুঝতে চাইছেন, কেন বোঝাতে চাইছেন এবং কোথায় অ্যাপ্লিকেশন হবে। বাচ্চাকে আপনি বোঝাবেন, বাচ্চা সেটা বুঝে নিজের লাইফে অ্যাপ্লাই করবে, পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করবে, তার জীবন পথে অ্যাপ্লাই করবে। আমি বোঝাতে পারছি আপনাকে, এবং সেগুলো আপনাকে শিখতে হবে। কারণ আপনার কাছে যে বাচ্চাগুলি রয়েছে তাদের প্রত্যেকে দেখার দৃষ্টিভঙ্গি, সে শারীরিকভাবে, মানসিকভাবে বা অন্যান্য কোনো দিক থেকে সবাই কিন্তু সমান নয়। এই বৈচিত্র্যতার জন্য পৃথিবীটা এত সুন্দর, কিন্তু এই বৈচিত্র্যটা আপনার কাছে চ্যালেঞ্জ হয়ে উঠবে, এবং এই চ্যালেঞ্জের জন্য আপনাকে বিষয়বস্তুকে বুঝতে হবে। আপনার মনে হতে পারে বিষয়টা অনেক বেশি কথা বলা হয়ে যাচ্ছে, বাট এই বেশি কথার মধ্যে থেকে আপনার প্রশ্ন আসবে এবং আপনাকে সেটা বুঝতে হবে এবং আপনাকে সেটা সলভ করতে হবে। ঠিক আছে, এবার যেটা বলবো, এই যে শেখার বিভিন্ন দিকগুলোকে বললাম, এই শেখার যে দিকগুলোর কথা বলছি তার মধ্যে না দুটো দিক রয়েছে। এই শেখা কিন্তু কোনোটা হয় একা একা, কোনোটা হয় নিজের থেকে, আমাকে শিখতে হয়। এখানে দুটো শব্দ আমি আপনাকে দিতে পারি। আচ্ছা, স্ক্রিনটা কখনো মাঝে মাঝে সরে যেতে পারে, আমার কম্পিউটারে একটু, ল্যাপটপে একটু সমস্যা রয়েছে, তার জন্য। ঠিক আছে, হাতে টাচ লাগলে একটু সরে যায়, মানে পেন ট্যাবে টাচ লাগলে। একটা হচ্ছে শিখন, ঠিক আছে, যেটা হচ্ছে কি, যেটাকে আমরা লার্ন বা যেটাকে আমরা লার্নিং বলি। এখান থেকে আপনি খুব ভালো করে চাইলে নোট করতে পারেন। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে, সেটি হচ্ছে কি আত্মীকরণ। এটিকে আমরা কি বলছি? আত্মীকরণ, বা আপনি এটিকে গ্রহণও বলতে পারেন। আমি বোঝাতে পারলাম, একটিকে বলবেন শিক্ষণ, আরেকটিকে আত্মীকরণ। এখানে একটা বিষয় বলার, এখানে আপনি দুটো শব্দের সাথে পরিচিত হবেন। একটি শিখন, যেটাকে আমরা কি বললাম, লার্ন বললাম। আরেকটি যেটা রয়েছে সেটি হচ্ছে শিক্ষণ, ক্ষয়ের মধ্যে ডিফারেন্স রয়েছে, এটি টিচ। এখন আমি আপনাকে যেটা বলছি, যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি, এই যে আপনাকে কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করছি তথাকথিত ভাবে, এটা হচ্ছে কি টিচিং, এটাকে শিক্ষণ বলে, যেটা আমরা প্রত্যেকবারই কোয়েশ্চেনে আসতে দেখি এবং প্রত্যেকবারই আমরা ভুল করি।
সিডিপির সাথে প্রচুর মিল পাবেন, এখান থেকে প্রচুর এরকম তথ্য পাবেন যেটা সিডিপিকে আপনাকে বুঝতে আরো বেশি সাহায্য করবে। ঠিক আছে, প্রথমে দেখবেন লার্নিং কি জিনিস হয়ে থাকে। লার্নিং বিষয়টা হচ্ছে কি আমাদের শেখা, এবং এই শেখাটা না, আমি কোনো জিনিস আপনার থেকে শিখছি, আমি সুতোর কাজ করা শিখছি, আমি কোনো একটা জিনিসকে আন্ডারস্ট্যান্ড করা শিখছি, আমি কোনো বিষয়কে আত্মস্থ করা শিখছি, এগুলো আপনি সচেতনভাবে নিজে করছেন, আপনাকে করে দেখতে হচ্ছে, এটা হচ্ছে শিখন, যেটাকে আমরা লার্নিং বলছি। দ্বিতীয় যে বিষয়টার কথা বললাম সেটা হচ্ছে শিক্ষণ, আপনি কারোর থেকে শিখছেন কোনো একটা বিষয়, এই যে কেউ আপনাকে শেখাচ্ছে তার যে প্রক্রিয়াটা রয়েছে সেটা আমরা টিচিং বলি বা সেটাকে শিক্ষণ বলি। আপনি যেটি এখন শিখছেন সেটা শিখন, আমি যেটা আপনাকে এখন দেওয়ার চেষ্টা করছি এই প্রসেসিংটা হচ্ছে গিয়ে শিক্ষণ, যেটাকে টিচিং বলছি। দুটোকে গোলাবেন না, প্রচুর কোয়েশ্চেন আসে এর উপর। ঠিক আছে, টিচিং এর উপর একটা সিডিপির পুরো টপিকই আছে, সেটা আপনাকে বুঝতে হবে, টিচিং এর বিভিন্ন দিক রয়েছে, ভাগ রয়েছে, এরকম ব্যাপার রয়েছে। তবে আমরা আজকে যেটাকে দেখার চেষ্টা করব সেটা হচ্ছে লার্নিং। মাথায় রাখবেন, লার্নিং আপনাকে সচেতনভাবে করতে হয়। আমরা অনেকে বলে না একা একাই শিখে গেছি, একা একাই শিখে গেছি, তাকে কিন্তু শিখতে হয়েছে, দেখতে হয়েছে, বুঝতে হয়েছে, জানতে হয়েছে, হাতে কলমে করতে হয়েছে। এই প্রত্যেকটা যে কথাগুলো আপনাকে আমি বললাম, এই প্রত্যেকটাই শেখার এক একটা উপাদান। আপনি শিখছেন, আপনি হাতে কলমে শিখছেন, আপনি সচেতন ভাবে শিখছেন, আপনি এফর্ট লাগাচ্ছেন, দেখার দৃষ্টিকে লাগাচ্ছেন, মস্তিষ্কের দৃষ্টিকে লাগাচ্ছেন, হাতের কাজকে লাগাচ্ছেন, এইভাবে আপনি শিখছেন। এর মধ্যে আপনার পট রয়েছে, এটা একটা অর্জিত বিদ্যা, আপনাকে শিখতে হয়, আপনাকে অঙ্ক শিখতে হয়, আপনাকে আঁকা শিখতে হয়, আপনাকে গান শিখতে হয়, আপনাকে কথা বলতে শিখতে হয়, আপনাকে পড়তে শিখতে হয়, আপনাকে ধৈর্য ধরে বসতে শিখতে হয়। প্রত্যেকটা বিষয় যা দেখছেন এগুলো আপনি অর্জন করেছেন। অনেকের মনে হয় একা একা হয়ে গেছে, একা একা হয়নি, অনেক দিন ধরে প্র্যাকটিস করে পারফেকশনের জায়গা আপনি পৌঁছেছেন, তারপরে আপনি বলতে পারছেন আমি এই জিনিসটা পারি, আমি এই জিনিসটা শিখেছি, আমি জিনিসটা করেছি। আপনাকে করে দেখতে হয়। তার মানে আপনি বুঝতে পারছেন শিক্ষণ হচ্ছে এমন একটা কর্মপ্রণালী বা এমন একটা রীতি, যেখানে দাঁড়িয়ে মানুষকে সচেতনভাবে কোনো একটা বিষয়কে আত্মস্থ বা অর্জন করতে হয়, তাকে আমরা শিখন বলি। কি বললাম? মানুষকে কোনো একটা কর্মপ্রণালী বা রীতির মাধ্যমে কোনো একটা বিষয়কে অর্জিত করতে হয়, যে বিষয়টাকে তিনি অর্জন করছেন সেটা হচ্ছে শিক্ষণ। শিখন, শিক্ষণ নয়, ভুলবেন না, শিক্ষণ নয়, শিখন বিষয়টা, যেটাকে আমরা লার্নিং বলি। এখানে ৩-৪টে বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। এটি সচেতন ভাবে হয়। সচেতন মানে কি, এই যে আমরা বলি না একা একা শিখে ফেলেছি, দেখতে দেখতে হয়ে গেছে, আপনাকে দেখতে হয়েছে, তারপরে হয়েছে। এই দেখাটা একটা করা, আপনি ধৈর্য সহকারে এক মনোযোগে আপনি দেখেছেন, এটাকে শেখা বলে। এটা তার মানে কি হলো, এটা আপনি সচেতন ভাবে করলেন, আপনি জানেন মস্তিষ্ক মননে আমি এটা শিখছি, আমি এটা দেখছি, আমি এটা করছি, আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছি, আপনি এটাকে অর্জন করেছেন। এটা আপনার মধ্যে ইনবিল্ড আসেনি, কিন্তু মাথায় রাখবেন এটি কিন্তু কোনো ইনবিল্ড বা জন্মসূত্রে প্রাপ্ত হওয়া কোনো বিষয় নয়। আপনি একটা কারুকার্য করতে শিখেছেন, আপনাকে সেটা হাতে কলমে করতে হয়, প্র্যাকটিস করতে হয়, প্রথমে দেখতে হয়, বুঝতে হয়, প্র্যাকটিস করতে হয়। এটা আপনার অর্জিত বিদ্যা নয়, আপনি এটা জন্মগত সূত্রে নিয়ে আসেননি। ঠিক আছে, আপনাকে এটা বুঝতে হবে। ঠিক আছে, তার মানে কি হলো, এটি একটি সচেতন প্রক্রিয়া, এটি একটি অর্জিত প্রক্রিয়া, এটি হাতে কলমে করতে হয়। ঠিক আছে, এটি কি হলো, এটি হচ্ছে কি শিখন হলো। এটিকে আমরা কি বলি, এটিকে লার্নিং বলে থাকি। লার্নিং সম্পর্কে আমরা কিছু তথ্য আরো দেখব। আমি আজকে আপনাদের ছোট্ট কিছু একটু পড়াশোনা করাবো, শুধুমাত্র শিখন এবং শিক্ষণের বিষয়টা একটা দেখাবো, আর অ্যাকুইজিশনের বিষয়টার ভাষার একটা দিককে আপনাকে দেখানোর চেষ্টা করবো ছোট্ট করে। ঠিক আছে, সেখানে মূলত ভাবে এই দিকগুলোকেই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। সেখানে কিছু বৈশিষ্ট্য আপনি মাথায় রাখবেন, বৈশিষ্ট্য জানলে কি হয় বলুন তো, মানে প্রত্যেকটা বিষয়কে আপনি আরো বেশি দিক অনুযায়ী ভাগ করে দেখতে পারেন। যে আমি আবার এই পেনটারই উদাহরণ দেব, এই পেনটাকে এটা একদিক থেকে দেখছি, আমি এই দিক থেকে দেখছি, এদিক থেকে দেখছি, এদিক থেকে দেখছি, এটা আবার সম্পূর্ণ দেখা হলো। আপনি যখন কোনো একটা বিষয়ের সংজ্ঞা পড়েন, সেখানেও আপনি বিষয়টাকে সম্পূর্ণ দেখতে পারেন, যদি কিছু বাকি থেকে যায় সেটা কিন্তু আপনি বৈশিষ্ট্যের মাধ্যমে দেখতে পারেন। একটু সেটা দেখব। দেখুন কি বলছে, শিখনের দ্বারা ব্যক্তি নতুন আচরণ সম্পর্কে যোগ্যতা অর্জন করে। মাথায় রাখবেন, আপনার নাচ শেখা, আপনার গান শেখা, অঙ্ক শেখা, আপনার অন্য ভাষা শেখা,
ঠিক আছে? অন্য ভাষা, মাথায় রাখবেন, অন্য ভাষা, অন্য ভাষা শেখা, বা ধরুন সাইকেল চালানো, আপনি দৌড়াচ্ছেন, আপনি রান্না করছেন, হাঁটতে শিখছেন, ইভেন হাঁটাটা পর্যন্ত আপনার শেখা, আপনি কি সেটা জানেন? আপনি ইভেন আপনারা খুব একটা উদাহরণ পাবেন, দেখবেন বিভিন্ন বইয়ে দেওয়া থাকে যে আমরা যদি কোনো একজন ব্যক্তিকে যদি কোনো একটা নির্জন দ্বীপে রাখা হয়ে থাকে, বাচ্চাটা যদি পশুকে অনুকরণ করে সে কিন্তু পশুর মতো বিহেভ করতে শুরু করবে। বিহেভ মিন্স সে কিন্তু কথা বলতে জানবে না। তার মানে কি হলো, ভাষাকেও কিন্তু আপনাকে অর্জন করতে হচ্ছে, তাই তো? কিন্তু মাতৃভাষাকে অর্জন করতে হয় না, ঠিক আছে? এটা আপনাকে বুঝতে হবে। আমরা ওটা গ্রহণ করে ফেলি, আত্মস্থ করে ফেলি, সে বিষয়ে আসবো। আর আচরণের দিক থেকেও সেম, দেখবেন আমরা একটা মোগলি, আমি যদি খুব ভালো না করি, মোগলি ছেলেটির নাম ছিল, সে কিন্তু ওই জঙ্গলের থেকে জঙ্গলে পশুদের মতো চলতে শিখেছিল, আচরণ করতে শিখেছিল, থাকতে শিখেছিল। কারণ আপনি এই যে একজন সুন্দর মানুষ হিসাবে পরিবেশিত হয়ে নিজেকে এখানে এক জায়গায় বসিয়ে রেখেছেন, হয়তো ক্লাস শুনছেন, পড়াশোনা করছেন, এগুলো প্রত্যেকটাই আপনার সমাজ থেকে শেখা, আপনার আচরণ শেখা, আপনার ব্যক্তিত্ব শেখা, এরকম একটা বিষয়, ঠিক আছে? তো আপনি নতুন কিছু আচরণকে আত্মস্থ করতেন, ইনবিল্ড আপনার মধ্যে তৈরি হয় না। আপনি যখন জন্মসূত্রে এসেছিলেন তখন কিন্তু আপনার মধ্যে ছিল না, আপনাকে পরবর্তী সময় এগুলো শিখতে হয়েছে, জানতে হয়েছে, আত্মস্থ করতে হয়েছে, তার মধ্যে আপনাকে পারফেকশন আনতে হয়েছে, নতুন নতুন করে শিখতে হয়েছে। হাঁটতে শিখেছেন, সাইকেল চালাতে শিখেছেন, কথা বলতে ভালো করে শিখেছেন, তারপরে ধরুন অঙ্ক করতে শিখেছেন, মানুষের অনুভূতি বুঝতে শিখেছেন, এগুলো প্রত্যেকটাই শেখা। এত ভাবে বলছি তার একটাই কারণ, যে আপনি যেন না গুলিয়ে ফেলেন, ঠিক আছে? এই প্রত্যেকটাই শেখা, এবং বাচ্চাও কিন্তু এভাবে শিখবে, আপনাকে এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? শিখনের ফলে মানুষের বিকাশ ঘটে। আপনি আগের একটি ক্লাস দেখলেই বুঝতে পারবেন, এটা আপনাদের পরে রেকর্ডেড ভার্সনে যাবে। অলরেডি আপনাকে সিডিপি ক্লাসে একটি ক্লাস করানো হয়েছে যেখানে বিকাশ কথাটা বলা হয়েছে। মানুষ কিন্তু বিকাশ একা একা হয় না, মানে বিকাশ প্রথমত পজিটিভ ওয়েতে হয়। ধরুন আপনি হাঁটতে শিখছেন, সেখান থেকে পারফেক্টলি হাঁটতে শিখছেন, আপনি 4 পা দিয়ে হাঁটছিলেন, 2 পা দিয়ে হাঁটছেন। আপনি সেখানে যেখানে সাইকেল নিয়ে বারবার পড়ে যাচ্ছিলেন, আপনি থ্রোলি এখন খুব ভালোভাবে স্পিডে সাইকেল চালিয়ে যেতে পারছেন, এটা কিন্তু আপনার বিকাশের মধ্যে পড়ছে। আপনি আপনার পা গুলোকে সঠিকভাবে সঞ্চালন করতে পারছেন, অর্থাৎ যান্ত্রিক পদ্ধতি, মানে সাইকেলটা ঠিকভাবে চলছে এটা বিষয় নয়, আপনি ঠিকভাবে চালাতে পারছেন এটা বিষয়। আপনার হিউম্যান বিং এর উপর প্রত্যেকটা বিষয় ডিপেন্ড করছে। আপনি একটা জিনিসকে শুধুমাত্র এক দিক থেকে দেখতে পারতেন, অন্যান্য দিক থেকে দেখতে পারতেন না। তো সেই যেই দিকগুলোকে দেখা শিখলেন, এগুলো আপনার বিকাশের মধ্যে পড়ে। শিখনের ফলে কিন্তু আমাদের বিকাশ হয়। অবশ্যই বিকাশ হয়, কিভাবে বিকাশ হয়? ধরুন আপনি কোনো একটা, আমি সেলাইয়ের উদাহরণ একটু আগে দিচ্ছিলাম, যে আপনি সেলাই করতে পারতেন না, আমি ইন্ডিভিজুয়ালি একজন মানুষ যে সেলাই জানি না, ঠিক আছে? চেষ্টা করলে হয়তো পারবো, কিন্তু এখনো পর্যন্ত তেমন ভাবে মানে করিনি কখনো। এখন আমাদের অনেক ছেলেমেয়েরাই হয়তো পারে না, বাট আমি কিছুটা হলেও পারি। কিন্তু আমি যখন স্টিচের বিভিন্ন কাজ শিখতে যাব, আমাকে কিন্তু শিখতে হবে। আমি কি করলাম, ওই বিষয়ে সিদ্ধহস্ত হওয়ার চেষ্টা করলাম এবং সেটাকে শিখলাম। এই শেখার মাধ্যমে কি হলো, আমি যেখানে সেলাই করতে পারতাম না সেখানে একটা ডিজাইন তৈরি করলাম সেলাই দিয়ে। তার মানে কি হলো, আমার কিন্তু বিকাশ হলো। এই যে আমি 4 পায়ে হাঁটছিলাম, সেখান থেকে আমি হাঁটতে শিখলাম। হাঁটতে শেখায় বাচ্চাকে হাত ধরে ধরে। বিশ্বাস করুন, ওই বাচ্চা যদি, আপনি যদি সামনে না থাকেন এবং ওই বাচ্চা যদি কাউকে না দেখতে পায় সামনে, সে কিন্তু 4 পায়ে হামাগুড়ি দেবে আজীবনকাল। এটা কিন্তু সত্যি। সে সমাজের থেকে শেখে, মানুষের থেকে শেখে। আপনি যদি তাকে হাত ধরে হাঁটতে না শেখান, সে কিন্তু হাঁটতে পারবে না। বা কাউকে যদি না দেখে, বাচ্চা অনুকরণ করে তো, তার সামনে যদি কোনো রোল মডেল না থাকে বা মডেল না থাকে, সে কিন্তু কোনোদিনও শিখতে পারবে না। সে বিড়ালের মতো 4 পায়ে হাঁটতে শুরু করবে তার সামনে যদি বিড়াল থাকে। এটা আপনার বিশ্বাস না হলে এটা কিন্তু সত্যি। এবং এই যে হাঁটার মাধ্যমে সে যে 2 পায়ে হাঁটতে পারলো, এটা কিন্তু আপনার বিকাশের মধ্যে পড়ে, ঠিক আছে? তো তার মানে কি হলো, আপনি শিখনের থেকে নতুন বিষয়বস্তুকে আত্মস্থ করতে পারেন, নতুন কিছু আচরণকে আত্মস্থ করতে পারেন। ইভেন আচরণও, ভালো করে শুনবেন, আচরণকেও আত্মস্থ করতে পারেন। দ্বিতীয় কি বিষয় আমরা শিখলাম, এর মাধ্যমে আমাদের কিন্তু বিকাশ হয়। শিক্ষণের মাধ্যমে আমাদের কিন্তু বিকাশ হয়ে থাকে। বিকাশ সর্বাঙ্গীন দিক থেকে হতে পারে, শারীরিক বিকাশ হতে পারে, মানসিক বিকাশ হতে পারে, অনুভূতির বিকাশ হতে পারে, প্রাক্ষবিক বিকাশ হতে পারে, বা জ্ঞানীয় বিকাশ হতে পারে, অর্থাৎ কগনিশন হতে পারে। ব্যক্তিকে আত্মসক্রিয় করে তোলে বা আত্মসক্রিয়তা জাগিয়ে তোলে। ব্যক্তি নিজে করতে শিখে। লার্নিং বাই ডুইং কথাটা আপনারা এখানে খুব পড়বেন, ঠিক আছে? বাই ডুইং, জন ডিউয়ের একটি কথা, লার্নিং বাই ডুইং, ঠিক আছে? হাতে কলমে করে দেখা, ঠিক আছে? শেখা হবে হাতে কলমে।
এরকম একটা বিষয়। যখন আপনি শিখছেন তার মানে আপনাকে নিজে করতে হচ্ছে। তো এই যে বলে না দেখে দেখে শিখে ফেলেছি, আপনাকে তো দেখতে হয়েছে, এই দেখাটা তো একটা করা। আপনি নিজে সক্রিয় হচ্ছেন। আপনি নিশ্চয়ই আপনার বাবা মার দৃষ্টিভঙ্গি দিয়ে কাউকে দেখে কোনো একটা কাজ করতে পারবেন না, আপনার বাবা মা এসে বলে, আপনাকে নিজে সেটা দেখতে হবে। আপনার সেটা অঙ্ক করাই হোক না কেন, ক্লাস করা হোক না কেন, পরীক্ষা হোক না কেন, জীবন পথে চলাই হোক না কেন, বা অন্যান্য কোনো বিষয়, আপনাকে নিজে সক্রিয় হতে হয়। তার মানে কি হলো, আপনি নিজে সক্রিয়তা না অর্জন করলে, আপনি যদি নিজে সক্রিয় না হন, তাহলে আপনি কোনোদিনই একটা জটিল অঙ্ক সলভ করতে পারবেন না। আপনার টিচার আপনাকে বুঝিয়ে দিল হাতে কলমে ঠিকই, আপনি যতক্ষণ না নিজে এটাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছেন, নিজে হাতে কলমে না করে দিচ্ছেন, ততক্ষণ কিন্তু আপনি অঙ্কটা না বুঝতে পারবেন, না তার উপরে কিন্তু কোনো সলভ আনতে পারবেন। আপনার প্রত্যেকবারই ভুল হবে, আপনি প্রত্যেকবারই মুখস্থ করার চেষ্টা করবেন, প্রত্যেকবারই কোনো একটা কিছু নামাতে পারবেন না। আমি বোঝাতে পারছি আপনাকে, আপনাকে আত্মসক্রিয় করে শিখন, ঠিক আছে? এবং শিখন কিন্তু সার্বজনীন এবং ধারাবাহিক। এটা ধারাবাহিকতার সাথে চলে। আমরা জানি আমাদের লার্নিং প্রসেস যেটা রয়েছে, অর্থাৎ শিখন প্রক্রিয়া যেটা রয়েছে, যেটা বিকাশের প্রক্রিয়া রয়েছে, সেটা সারা জীবন ধরে চলে, তাই তো? বিকাশ সারা জীবন ধরে চলে, আমাদের শিক্ষা সারা জীবন। আমাদের বাংলায় একটা কথা আছে না, শেখার কোনো শেষ নেই। এই যে শেখার কোনো শেষ নেই, বাংলায় এরকম প্রচুর কথাবার্তা, মানে দেখবেন আমাদের সমাজে এরকম চারপাশে প্রচুর বিষয়বস্তু থাকে যেগুলো থেকে আমরা শিখতে পারি। মানে সেগুলো ভীষণ সায়েন্টিফিক এর ওয়েতে আমাদের কাছে প্রেজেন্ট করা, আমরা সেটাকে হয়তো ভুল ব্যাখ্যা করি বা জানি না, বা তার এক্সপ্লেনেশন আমাদের কাছে নেই। এই যে সারা জীবন ধরে শিখতে হয়, শেখার কোনো শেষ নেই, এই কথাটা আমরা বাংলায় প্রচুর শুনেছি। এটা আপনার একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে শেখার, যে আপনি মৃত্যুর শেষ দিন পর্যন্ত শিখতে পারেন। এটা একটা বৈশিষ্ট্য, যে শিখন কিন্তু সার্বজনীন। প্রত্যেকে শিখছে, প্রত্যেকে শিখতে হচ্ছে, আত্মস্থ করতে হচ্ছে, যে কোনো জীবকে শিখতে হচ্ছে, আত্মস্থ করতে হচ্ছে, এবং তারপরে সে বেড়ে উঠছে, তারপরে তার বিকাশ হচ্ছে। যে কোনো জীবের ক্ষেত্রে এই কথাটা সত্যি, এবং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, কন্টিনিউয়াস একটা প্রক্রিয়া। আপনি এটা শিখছেন, লেখার থেকে পড়া শিখলেন, পড়া থেকে বলতে শিখলেন, বলতে থেকে লেকচার দিতে শিখলেন, লেকচার দিতে থেকে আপনি কলেজে পড়াতে শিখলেন, এইভাবে যে প্রসেসটা কন্টিনিউয়াস চলে আসছে, আপনি দেখবেন শিখছি শিখছি, জীবনের একটা গোল সার্কেল, যেটা ধারাবাহিকভাবে চলেই চলেছে চলেই চলেছে, যার কিন্তু কোনো অন্ত নেই। ঠিক আছে, বোঝাতে পারছি? তারপরে এটা কিন্তু নির্দিষ্ট একটু উদ্দেশ্যমুখী হয়ে থাকে। হঠাৎ করে মনে হলো এটা কি হলো, উদ্দেশ্য কোথা থেকে আসলো উদ্দেশ্য? একেবারেই তাই। আপনি যে শিখছেন তার তো একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। আপনি ধরুন ফোনের মধ্যে কোনো একটা ভিডিও দেখছেন, ভিডিও দেখারও তো কোনো উদ্দেশ্য থাকে, সময় পাস করা, তাই তো? সেটাও তো একটা উদ্দেশ্যের মধ্যে পড়ে। তা আপনাকে এভাবে কিন্তু বুঝতে হবে যে আমাদের যে কোনো উদ্দেশ্য কিন্তু সঠিক। আপনি কোনো একটা ক্লাস দেখছেন, তার মানে সে ক্লাস দেখার পরে আপনি কোনো একটা জিনিসকে বোঝার চেষ্টা করছেন, এটা আপনার উদ্দেশ্য। কেন বোঝার চেষ্টা করছেন? কারণ আপনি পরীক্ষায় বসতে চান এবং পরীক্ষাটা কোয়ালিফাই করতে চান, এটা আপনার উদ্দেশ্য। আপনি খাচ্ছেন, তার উদ্দেশ্য যাতে আপনার পেটটা ভরে। আপনি দেখছেন কোনো একটা বিষয়কে, কারণ যাতে আপনার দেখার দৃষ্টিভঙ্গিটাকে সঠিক করা যায়, বা আপনি কোনো একটা জিনিসকে বুঝতে পারেন। তার মানে কি হলো, এই ছোট ছোট যে বিষয়গুলোকে যেগুলোকে আমরা মিস করে যাই, এগুলো কিন্তু আপনার এক একটা উদ্দেশ্যের মধ্যে পড়ে। শিখন উদ্দেশ্য ছাড়া হয় না। মানে আপনি যদি কাউকে কারোর মধ্যে কুটকাচালিও করেন, আপনি জানবেন তার প্রতি আপনার একটা জেলাসি ছিল, সেটাকে ফুলফিল করার জন্য আপনি কিন্তু তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছেন বা কুটকাচালি করেছেন। কাকিমারা মাসিমারা করে থাকেন না, এরও কিন্তু একটা উদ্দেশ্য আছে। তারা জানেন না তারা একটা উদ্দেশ্যমুখী কাজ করছেন, ঠিক আছে? তো সেটাও কিন্তু একটা উদ্দেশ্য। মানে আমাদের জীবনে যে কোনো কিছু কর্ম করি না কেন আমরা, প্রত্যেকটাই কিন্তু একটি উদ্দেশ্য ধাবিত কর্ম। আপনি ট্রেনে করে যাত্রা করছেন কোথাও পৌঁছানোর জন্য, ঠিক তেমনই ভাবে জীবন পর্বে যত কিছু কাজ করছেন না কেন, তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, ঠিক আছে? এগুলো আপনাদের পড়ানোর বা দেখানোর একটাই কারণ, আমাদের না কখনো কখনো সিডিপির থেকে, বা আপনি যেগুলো সাবজেক্টিভ পেডাগজি পড়ছেন, এই প্রত্যেকটা জায়গা আপনাকে পুরো ধরে তুলে দেয়। ধরুন আপনাকে যদি আমি শিক্ষণের ড্যাশ প্রক্রিয়া, এখানে আপনাকে উদ্দেশ্যমুখী দিল, উদ্দেশ্যহীন দিল, বিভেদী উদ্দেশ্য দিল, এরকম ধরনের আপনাকে কিন্তু অপশনস দিতে পারে। সেখানে আপনার কিন্তু আহ উত্তর হবে কিন্তু উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, ঠিক আছে? কখনোই উদ্দেশ্যবিহীন আপনার কিন্তু কাজ হয় না। আপনার অনেক সময় কনফ্লিক্টেড মনে হতে পারে, কোথায়, আমি তো ফোন দেখছি এমনি এমনি, আমি তো বসে আছি এমনি এমনি। এই যে বসে থাকা, আপনি যে বসে থাকছেন, আপনি জানেন না সেটা আপনার মনকে শান্ত করার উদ্দেশ্যে, ঠিক আছে? তো এরকম একটা বিষয় কাজ করে আমাদের মধ্যে। তো আমাদের যে কোনো কাজই উদ্দেশ্যমুখী হয়ে থাকে। তারপর কি বলছে দেখুন, এটি সর্বদা কোনো না কোনো চাহিদাকে পূর্ণ করে, একেবারেই তাই। যেখানে উদ্দেশ্য রয়েছে, উদ্দেশ্য মানেই তো চাহিদা। মানে কোনো একটা দিক রয়েছে যেখানে একটা উদ্দেশ্য রয়েছে। আমি খাচ্ছি, আমার পেট ভরবে, খাওয়ার চাহিদা রয়েছে। চাহিদা কথার অর্থ কি বলুন তো? যেটাকে সাধারণত ভাবে প্রয়োজন বা আমরা নিড বলতে পারি, ঠিক আছে? যেটাকে আমরা নিড বলতে পারি। সেই প্রয়োজনটা আছে বলেই তো আপনি সেই কর্মটা করছেন। আপনার যাওয়ার দরকার আছে বলেই আপনি ট্রেনে করে যাত্রা করছেন। আপনি রুমালটা হাতে নিয়েছেন, তার উদ্দেশ্যে আপনি ঘামটা মুছবেন।
চাহিদা রয়েছে, প্রয়োজন রয়েছে, ঘামটা মোছার প্রয়োজনীয়তা রয়েছে, তাই আপনি রুমাল ব্যবহার করছেন। এটা কিন্তু একটা উদ্দেশ্য বা চাহিদার মতো পড়ে, ঠিক আছে? আপনি ঘামটা মুছে দিলেন, আপনার উদ্দেশ্য কমপ্লিট হলো। হাতে রুমালটা নিয়েছিলেন, এটা হচ্ছে গিয়ে কার্য, এবং প্রসেসিং যেটা চললো সেটা হচ্ছে গিয়ে আপনার প্রয়োজনীয়তার মতো পড়ছে। আমি আপনাকে বোঝাতে পারছি, প্রত্যেকটা বিষয় এইভাবেই ভেঙে ভেঙে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে দেখবো, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এবং আত্মস্থ করতে সুবিধা হয়, ঠিক আছে? আশা করছি যতটুকু দেখিয়েছি ততটুকু আপনাদের কাছে ক্লিয়ার, একেবারে জলের মতো ক্লিয়ার। অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কোয়েরি থাকে, অবশ্যই সেটা কিন্তু আমাকে জানাতে হবে। কমেন্ট সেকশনে জানাবেন বা টেলিগ্রাম চ্যানেলে জানাবেন, চ্যানেল কথার অর্থ গ্রুপে জানাবেন, ঠিক আছে? আশা করছি শিখন বিষয়টা আপনাদের কাছে কোনো ধরনের কোনো সমস্যা রাখবে না। আর এবারে একটা কথা বলে রাখি, শিখন সম্পর্কে বিভিন্ন মানে বিজ্ঞানীরা বিভিন্ন তাদের মতামতকে দিয়েছেন, কিন্তু মানে ধরুন আমি আপনাকে যে কথাটা যেভাবে বোঝাচ্ছি, যে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, একজনের কাছে সেই দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা হতে পারে। আমি আমার দেখা পৃথিবীকে আমি যেভাবে ভাবি, আপনার দেখা পৃথিবী নিশ্চয়ই সেম নয়। ঠিক তেমনই ভাবে এই ধরুন এই কালো কালিকে যদি আবিষ্কার করি আমি, এই কালো কালিকে আবিষ্কার করার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে চেষ্টা করেছে। এই যে বিভিন্ন ভাবে চেষ্টা করেছে, তার মানে কি হলো, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে এই জিনিসটাকে দেখেছে। ঠিক তেমনই ভাবে বিভিন্ন বিজ্ঞানীরা কিন্তু শিখনের সম্পর্কে বিভিন্ন তত্ত্ব দিয়েছেন, তারা শিখনকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করার এবং দেখার চেষ্টা করেছেন। তো আমরা জেনারেল যে দিকটা হয় সেই ধারণাটাকে দেখার চেষ্টা করলাম, এবং আপনাদের কোয়েশ্চেন এর মধ্যেই হবে। আপনারা তার মধ্যে থেকে দু একটা প্রশ্ন এরকম থাকে যে কোনো একজন মানুষ বা ওয়াজওয়ার্থ তার সম্পর্কে, এখানে একটা মনে হয় একটা দেওয়া রয়েছে, ওয়াজওয়ার্থ শিখন সম্পর্কে কি বলছেন। এছাড়া বার্নার্ড শ স্মিথ, এরকম ধরনের বিভিন্ন বিজ্ঞানীরা রয়েছেন যারা নিজেদের মতামত প্রকাশ করেছেন। এগুলো আমার মনে হয়নি অতটা প্রয়োজনীয়তা, যদি প্রয়োজন মনে হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। একবার দেখে নেবেন যে ওয়াজওয়ার্থ কি বলছে। ওয়াজওয়ার্থ বলছে যে উডওয়ার্থ বলছে, কি বলছে, শিখন বলতে এই ধরনের সক্রিয়তা, এক ধরনের সক্রিয়তাকে বলেছে যা ব্যক্তির আচরণকে পরিবর্তন করে এবং ব্যক্তির পূর্ববর্তী আচরণ ও অভিজ্ঞতা পরিবর্তন ঘটায়। যখন আমি আচরণে পরিবর্তন করছি, অবশ্যই পুরনোর থেকে নতুনের কিছু ট্রান্সফারেন্স থাকবে, কিছু ধরনের পরিবর্তন থাকবে, এবং দিন দিন কিন্তু আমরা একটা অভিজ্ঞতা অর্জন করবো, তার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু একটা পুরোপুরি ভাবে পরিবর্তনকে আমাদের সামনে আনি, ঠিক আছে? আমরা যখন দেখবেন একটা নির্দিষ্ট কোনো রুটিনকে মেনটেন করে চলছি, তখন দেখবেন সেই রুটিনটা নিশ্চয়ই আমি পূর্বে মেনটেন করতাম না, এখন চেষ্টা করছি, তার ফলে আমাদের মধ্যে কিছু পরিবর্তনকে দেখা যায়, এবং এই পরিবর্তন কিন্তু আমাদের আচরণের পরিবর্তনের মধ্যে পড়ছে। তো এরকম ভাবেই অন্যান্য বিজ্ঞানীরাও কিন্তু শিখন সম্পর্কে মতামতগুলো দিয়েছেন, আপনারা একবার দেখতে পারেন সেগুলো, বা যদি নাও দেখেন কোনো অসুবিধা হবে না। যদি মনে হয় আমার কোনোগুলো আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন বা স্লাইডসে আনার প্রয়োজন, আমি অবশ্যই পরবর্তী সময় আপনাদের এনে দেখাবো, ঠিক আছে? আশা করছি শিখনের বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার, এবং জলের মতো ক্লিয়ার। শিখন কি জিনিস হয়, শিখনের সাথে শিক্ষণকে বা টিচিংকে গুলিয়ে ফেলবেন না, আমরা লার্নিং প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এখন আমরা যেটা দেখার চেষ্টা করব ছোট্ট করে, সেটা হচ্ছে অ্যাকুইজিশন, যেটাকে আমরা আত্তীকরণ বলে থাকি, ঠিক আছে? অ্যাকুইজিশন কি জিনিস হয়ে থাকে, কেমন হয়ে থাকে, খায় না মাথা দেয়, এটা আপনার জেনে রাখা প্রয়োজন, ঠিক আছে? আমরা একটু অ্যাকুইজিশনকে দেখি। অ্যাকুইজিশন আমরা বাংলায় এটাকে আত্তীকরণ বলতে পারি, ঠিক আছে? যেখানে আমরা কোনো বিষয়কে আত্মস্থ করছি, কোনো বিষয়কে মুখস্থ করা আর আত্মস্থ করা না, বোথ আর ডিফারেন্ট থিং। কোনো বিষয়কে আপনি যখন মুখস্থ করবেন তখন সেটা আপনি ভুলে ভুলে যাবেন, যখন কোনো আপনি বিষয়কে আত্মস্থ করবেন আপনি সেটা কিন্তু ভুলবেন না, ঠিক আছে? সেটা আমাদের মধ্যে বসে যায়, থেকে যায়, রয়ে যায়, এরকম একটা পরিভাষাকে আমরা ডিফাইন করতে পারি। আচ্ছা, এই যে বিষয়টা রয়েছে, এটি আমরা কেবলমাত্র ভাষা শিক্ষার ক্ষেত্রে দেখতে পারি এবং মাতৃভাষার ক্ষেত্রে দেখতে পারি। আত্তীকরণ বা অ্যাকুইজিশন বা গ্রহণ হচ্ছে গিয়ে মানুষের একটি অবচেতন প্রক্রিয়া, যেটা মানুষ একটু আগে বলছিলাম না, একা একাই শেখে। বাচ্চা ছোট থেকে বড় হওয়ার সময় আমাদের পরিবারে থাকে যখন, আমাদের সমাজে থাকে যখন, সেখান থেকে ভাষা কিন্তু সে নিজে নিজে একাত্মভাবে আত্মস্থ করে ফেলে এবং সেটা সে বলতে শিখে যায়। এই যে ছোটবেলা থেকে মা মা মা, বাবা বাবা বাবা, একেবারে ডে ওয়ান থেকে তাকে কিন্তু শেখানো হয় না। এই যে শেখার ধারণ ক্ষমতা বা শেখার ক্ষমতা, এই যে ভাষা শিক্ষার যে ক্ষমতাটা রয়েছে, এটা কিন্তু মানুষের মধ্যে অবচেতন প্রক্রিয়া রূপে কাজ করে। অনেকের কাছে অবচেতন বিষয়টা ক্লিয়ার না হতে পারে, তাদের জন্য আমি বলবো মাথায় রাখবেন যে মানুষ অবচেতন মনে যে শিক্ষণ প্রক্রিয়াটি বা শিক্ষণ প্রক্রিয়াটি কমপ্লিট করে বা শেখার প্রক্রিয়াটি যে কমপ্লিট হয়, তাকে আমরা গ্রহণ বা আত্তীকরণ বলে থাকি, ইংরেজিতে তাকে অ্যাকুইজিশন বলে। ক্লিয়ার? এবং এই প্রক্রিয়াটিকে কিন্তু একটি অবচেতন প্রক্রিয়া, অর্থাৎ মানুষ জানে না
কিন্তু মানুষের মধ্যে সেই বিষয়টা গ্রোথ হচ্ছে এবং সেটি সে প্রকাশ করতে পারে। মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে আমরা এই ধরনের বিষয়পত্র দেখতে পারি এবং এটাই একমাত্র উদাহরণ যেটা আমরা অ্যাকুইজিশনের ক্ষেত্রে বা আত্মীকরণ বা গ্রহণের ক্ষেত্রে দিয়ে থাকি। দেখুন, অবচেতন প্রক্রিয়াটি এবার কি হয় সেটা একটু বুঝবেন। চেতন, অবচেতন এবং আরেকটা অর্ধচেতনও আছে। চেতন মন হচ্ছে কি, কথাটা আপনারা অনেক সময় শুনবেন এবং এটাকে সচেতনও বলা হয়ে থাকে বা চেতনও বলা হয়ে থাকে। আর দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অবচেতন। ঠিক আছে? চেতন মন হচ্ছে এটা যেখানে দাঁড়িয়ে আপনি নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন কি কর্ম করছেন, কতটুকু যাচ্ছেন, কিভাবে যাচ্ছে, এর পরবর্তী সময় কি হতে পারে এবং তারপরে আপনাকে কি স্টেপ নেওয়া উচিত। আমি বোঝাতে পারছি? কিন্তু অবচেতন প্রক্রিয়া হচ্ছে এমন একটা অবস্থা, মনের যে অবস্থা, যে সুপ্ত অবস্থা সম্পর্কে আমাদের কোনো ধারণ বা ধারণা কিছুই থাকে না। ঠিক আছে? সেখানে কিন্তু মাতৃভাষা শিক্ষা হয়ে থাকে। দেখুন, গ্রহণ ক্ষমতা হলে একটি অবচেতন প্রক্রিয়া যা ভাবা বোধের অর্থবহ সংযোগের জন্য সর্বপ্রকার ব্যবহারে আমরা কাজে লাগাই। শিশুর ভাষা শিক্ষা বা বিকাশের ক্ষেত্রে এটি কিন্তু যুক্ত। স্বাভাবিক পরিবেশে কোনো ব্যবহারিক কৌশল ছাড়াই বা প্রয়োগ ছাড়াই শিশু কিন্তু ভাষা শিক্ষা করে এবং এই ক্ষমতাটাকেই কিন্তু আমরা গ্রহণ, অ্যাকুইজিশন বা আত্তীকরণ বলে থাকি। এর বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে? বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পারি বাচ্চা কিন্তু সেটি অবচেতন মাধ্যমে শেখায় এবং এর কোনো নির্দিষ্ট প্রক্রিয়া হয় না। এবার আপনার মনে প্রশ্ন হতে পারে নির্দিষ্ট প্রক্রিয়া বলতে কি বোঝাচ্ছেন? এই যে আপনি যখন কোনো একটা কাজ করতে যাচ্ছেন, আমি বললাম যে আমি হয়তো কোনো একটা সেলাই শিখতে যাব, আমাকে সেই বিষয়টা সম্পর্কে জানতে হবে, সেলাইটাকে দেখতে হবে, সেটাকে বুঝতে হবে, তারপর নিজে সেটাকে করতে হবে। এই যে কাজের প্রক্রিয়াটি রয়েছে এটি একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করে হচ্ছে। যে কোনো বিষয়কে আপনি যখন শিখতে যাচ্ছেন তখন সেটাকে জানতে হচ্ছে, বুঝতে হচ্ছে, সেটাকে করতে হচ্ছে, তারপরে আপনি পারফেকশনের জায়গায় যাচ্ছেন, অর্থাৎ বলতে পারছেন কোথাও দাঁড়িয়ে যে হ্যাঁ, আমি এই বিষয়টি শিখেছি বা এই বিষয়টি সম্পর্কে জানি। তো এটা একটা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে, কিন্তু এই অবচেতন প্রক্রিয়া ঘটে আসা গ্রহণ প্রক্রিয়ার কিন্তু নির্দিষ্ট কোনো প্রক্রিয়া হয় না। কেউ জানেই না এটা কিভাবে ঘটে। বিজ্ঞানী চমস্কি, ভাষাবিদ চমস্কি কিন্তু এর সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তার প্রমাণ কিন্তু কোথাও নেই। ঠিক আছে? এটা আপনাকে মাথায় রাখতে হবে। তার মানে কি হলো? মাথায় রাখবেন এটি কিন্তু অচেতন প্রক্রিয়া, অবচেতন বা অচেতন প্রক্রিয়া। এর সাথে সাথে যেটা মাথায় রাখবেন, শিখন কিন্তু একটি সচেতন প্রক্রিয়া। শিখন অর্থাৎ যেটাকে লার্নিং বলছি সেটা একটি সচেতন প্রক্রিয়া এবং আত্তীকরণ যেটাকে আমরা গ্রহণ বলছি বা ইংরেজিতে অ্যাকুইজিশন বলছি সেটা কিন্তু একটি অবচেতন মনের প্রক্রিয়া। এটি নির্দিষ্ট কোনো প্রক্রিয়ার মাধ্যমে হয় না। ভাষা শিক্ষার ক্ষেত্রে স্বাভাবিকভাবে এটি সৃষ্টি হয়ে থাকে। প্রথম ভাষা বা মাতৃভাষা শিক্ষার মাধ্যম কিন্তু এটি হয়ে থাকে। অর্থাৎ মাতৃভাষা শেখার ক্ষেত্রে বাচ্চার কিন্তু এই প্রক্রিয়াটি কাজ করে, অন্যান্য কোনো জায়গায় এই ধরনের প্রক্রিয়া কিন্তু কাজ করতে দেখা যায় না। বিজ্ঞানী চমস্কি মনে করছেন মানুষের মধ্যে একটা এরকম জায়গা থাকে যেখানে দাঁড়িয়ে, যেটাকে আমরা ল্যাড বলে আইডেন্টিফাই করে থাকি, একটা ছোট্ট যন্ত্র যেটা মস্তিষ্কের মধ্যে রয়েছে এবং তার মাধ্যমে মানুষ কিন্তু ভাষা শিক্ষা করে, কিন্তু যার কোনো সায়েন্টিফিক্যাল ওয়েতে প্রুফ কিন্তু আমরা কিন্তু পাইনি। কিন্তু যেহেতু বিজ্ঞানী, ভাষা বিজ্ঞানী বা ভাষাবিদ চমস্কি অত্যন্ত বিখ্যাত একজন মানুষ এবং তার তত্ত্বকে আমরা মেনে সেই পড়াশোনাটা করব। তিনি মনে করছেন যে মস্তিষ্কের একটা ছোট্ট কোনো গ্রন্থি থেকে এই ভাষা শিক্ষা হয়ে থাকে, যেটাকে আমরা মাতৃভাষা শিক্ষার অংশ বলতে পারি এবং যেটি গ্রহণ ক্ষমতা মাধ্যমে কার্যকরী হয়ে থাকে। অর্থাৎ একা একাই যেটা শেখা যায়, যেটা অবচেতন মনের কাজ করে থাকে এবং যেটার কোনো নির্দিষ্ট প্রক্রিয়া হয় না এবং যেটার মাধ্যমে মানুষকে এফোর্ট দিতে হয় না, যেটাকে অর্জন করতে হয় না। আমি বাইরে থেকে শিখে তারপর সেটা শিখবো, ব্যাপারটা এরকম নয়। কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা কিন্তু হয়। সেটা কিন্তু তখন কিন্তু অন্য ধরনের প্রক্রিয়ার মধ্যে পড়ছে, সেটা কিন্তু আর আত্মীকরণ বা আমাদের গ্রহণের মধ্যে পড়ছে না। কেবলমাত্র মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রক্রিয়া আমরা দেখতে পারি, যেটি কিন্তু বিজ্ঞানী চমস্কি বলছেন। এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা ল্যাডের কিন্তু ফুল ফর্ম আমাদের অনেক সময় আসে এবং এটি কিন্তু বিজ্ঞানী চমস্কি দিয়েছেন। তিনি বলছেন এর মাধ্যমে ভাষা কিন্তু শেখে বাচ্চারা এবং তার সাথে সাথে এটাও মাথায় রাখবেন এটা কিন্তু একটি সার্বজনীন প্রক্রিয়ার মাধ্যমে করে থাকে। মানে ভাষা শিক্ষা কিন্তু সার্বজনীন একটি প্রক্রিয়া, এটি সমস্ত জায়গায় কিন্তু একইভাবে ঘটে থাকে বাচ্চার মধ্যে। ঠিক আছে? এর সাথে সাথে আপনাকে আমি যে বিষয়টা একটা চার্ট দেওয়ার চেষ্টা করব, যে বাচ্চা যে ছোটবেলা থেকে শিখছে, যে কথা বলতে শিখছে, স্বরবর্ণ, তারপর ব্যঞ্জন বর্ণ, তারপর একটি শব্দ, তারপর কিছু শব্দগুচ্ছ, তারপর একটি বাক্য, তার একটা লিস্ট আমি আপনাকে একটু লিখে দেবো। এইটুকুনি পর্যন্ত আশা করছি ক্লিয়ার যে শিক্ষণ কি জিনিস হয়ে থাকে, অর্থাৎ লার্নিং কি জিনিস হয়ে থাকে, আর টিচিং বা আমাদের শিক্ষণ কি জিনিস হয়ে থাকে, এবং অ্যাকুইজিশন বা যেটাকে আমরা কি বললাম বলুন ওটাকে, আত্মীকরণ বা গ্রহণ বললেন, সেই জিনিসটি কি হয়ে থাকে। আশা করি এই তিনটে বিষয় জলের মতো ক্লিয়ার। যখন আপনি পড়বেন বা ল্যাঙ্গুয়েজকে জানার চেষ্টা করবেন, যে কোনো সাবজেক্টকে জানার চেষ্টা করবেন না কেন, এগুলো আপনার কাছে প্রথম চ্যালেঞ্জ হয়ে থাকবে যে এগুলোকে আপনি জানেন কিনা। ঠিক আছে?
তো আমরা একটু সেই চার্টটা আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করব। আমি একটু লিখে নেব, কাইন্ডলি প্রত্যেকে যারা আছেন, এটা নোট করা হয়নি বা আমি করিনি, আপনারা একটু লিখে নেবেন। অন্যান্য বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে থাকতে পারে, কিন্তু আমি যেহেতু আপনাকে দেখাচ্ছি, আমি একটা অথেন্টিক জায়গা থেকে দেখাচ্ছি এবং অথেন্টিক হবে বিষয়টা, আমি এটুকুনি আপনাকে বলতে পারি। এর থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে? পেজটা সরে গেলে কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে? এইবারে 2 মাস বয়স পর্যন্ত বাচ্চা কিছু কিছু আদো আদো কিছু স্বরবর্ণ ধরনের কিছু বক্তব্য কিন্তু রাখতে পারে। আ আ, মামা, মাটা পুরো উচ্চারণ করতে পারে না, ব্যা ব্যা, এই ধরনের শব্দ কিন্তু বাচ্চার মধ্যে দেখা যায়, ঠিক আছে? এবারে 0 থেকে 2 মাসের কাছাকাছি বাচ্চা কিন্তু স্বরবর্ণের মতো কিছু একটা বিষয়, আহ স্বরবর্ণের মতো শব্দ উল্লেখ করতে পারে, ঠিক আছে? 0 থেকে 2 মাস বয়স পর্যন্ত এটাকে আমরা সাধারণত ভাবে কোয়িং কিন্তু বলে থাকি, ঠিক আছে? এটাকে আমরা সাধারণভাবে কোয়িং বলে থাকি। এরপরেও আমরা দেখতে পাচ্ছি, এই যে বললাম যে 0 থেকে 2 মাস পর্যন্ত বাচ্চা যে স্বরবর্ণের মতো কথা উল্লেখ করলো, এরপর তো সে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণে আসবে, সেটারও কিন্তু একটা দিক আছে। মানে সেটাকেও আমরা আলাদা একটা দিকে বা দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি। আমরা একটু সেটা দেখে নেব। এটাকে আমরা ব্যাবলিং ব্যাবলিং বলে থাকি, যেটা 4 মাস বয়স পর্যন্ত বা 4 মাসের কাছাকাছি বাচ্চা কিন্তু উল্লেখ করতে পারে, যেমন ব্যা ব্যা, ম্যা ম্যা, ক্যা ক্যা, এই ধরনের যে শব্দগুলো রয়েছে, এগুলো কিন্তু 4 মাস বয়স পর্যন্ত উল্লেখ করতে পারে। আমার বোর্ডটা ঘুরে গেছে এবং আমার লেখাও সম্পূর্ণ ঘুরে গেছে, আপনারা হয়তো বুঝতে পারছেন না। মূলত ভাবে এখানটায় দেখুন, 2 মাস বয়স পর্যন্ত ওই, 4 মাস পর্যন্ত বাচ্চা যে উল্লেখ করতে পারে, যেখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণে মিক্স ব্যা ব্যা এই জাতীয় শব্দের উল্লেখ করতে পারে, সেটাকে আমরা বাবলিং বলে থাকি। এবং তার পরবর্তী সময় আমরা দেখতে পারবো বাচ্চা আদো আদো কিছু শব্দ উল্লেখ করতে পারছে। কখনো একটি শব্দ, কখনো একের অধিক শব্দ, এই ধরনের শব্দ কিন্তু উল্লেখ করতে পারে। এবং 10 থেকে 12 মাস পর্যন্ত যে শব্দ উল্লেখ করতে পারে সেটাকে আমরা হলোফেজ বলে থাকি। এবং তারপরে দেখা যাচ্ছে যে 18 থেকে 24 মাস বয়স পর্যন্ত বাচ্চা কিন্তু 200টার মতো শব্দ কিন্তু তার কাছে রাখতে পারে, এটাকে টেলিগ্রাফিক স্পিচ বলা হয়ে থাকে, এবং এখানে সে দুটো শব্দের কিন্তু ব্যবহার করতে পারে, ঠিক আছে? আমরা একটু নোটটাকে দেখে নেব। 0 থেকে 12 মাস পর্যন্ত, 10 থেকে 12 মাস পর্যন্ত সে কিন্তু যেটিকে উল্লেখ করে সেটিকে আমরা হলোফেজ বলবো। এবং 18 মাস বয়সের মধ্যে, 18 থেকে 24-এর মধ্যে টেলিগ্রাফিক স্পিচ বলবো। মাথায় রাখবেন এখানে দুটি শব্দ বাচ্চা একত্রে, এই জন্যই আমি লিখতে চাই না, কত সমস্যা হচ্ছে, বলতে পারে, ঠিক আছে? হাতে লেখা ভীষণই খারাপ, লিখতে পারছি না, তার একটা কারণ হচ্ছে কি আমার বোর্ডটা এবং সেটা সরে সরে যাচ্ছে বারবার করে, ঠিক আছে? আমি ক্লিয়ারলি আপনাদের জানিয়ে দিলাম, এই 4টে বিষয় কিন্তু আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। কোয়িং, বাবলিং, হলোফেজ, টেলিগ্রাফিক স্পিচ। টেলিগ্রাফিক স্পিচ থেকে আমাদের অনেকবার, আর বাবলিং থেকে অনেকবার কিন্তু কোয়েশ্চেন আসতে দেখা গেছে, ঠিক আছে? 2 মাস পর্যন্ত বাচ্চা যে আধো আধো স্বরবর্ণের মতো ভাঙা ভাঙা যেসব শব্দ বা শব্দ বলছি, অক্ষর যেগুলো উচ্চারণ করতে পারে, সেটাকে আমরা কোয়িং বলছি। বাবলিং হচ্ছে 4 মাস বয়স পর্যন্ত যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিশ্রিত যে ওয়ার্ডগুলো উচ্চারণ করতে পারে, ব্যা, ক্যা ক্যা, ম্যা ম্যা, এই ধরনের যে শব্দগুলো উচ্চারণ করতে পারে, এগুলোকে আমরা কি বলবো? বাবলিং বলবো। 10 থেকে 12 মাস পর্যন্ত হলো হলোফেজ বলবো, এবং 18 থেকে 24 মাস পর্যন্ত আমাদের কি বলবো? টেলিগ্রাফিক সুইচ বলবো। মাথা রাখবেন এখানে 200-র মতো শব্দ বাচ্চা স্টক অফ ওয়ার্ডসে থাকে, এবং 10 থেকে 12 মাসের ক্ষেত্রে 50টি শব্দ কিন্তু বাচ্চা স্টক অফ ওয়ার্ডসে থাকে, ঠিক আছে? এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। অনেকটা বেশি ইম্পর্টেন্ট নয় বিষয়গুলো, তবে আপনি যদি জেনে রাখেন, আপনার যদি আহ আপনারও স্টক অফ নলেজ যদি আপনার বাড়ানো থাকে, তাহলে আপনার পরীক্ষাটা দিতে এবং অন্যান্য পরীক্ষা যে কোনো কিছু দিতে আপনার কিন্তু অনেকটা বেশি সুবিধা হবে। যাই হোক, এই কয়েকটা বিষয় আজকে দেখানোর বিষয় ছিল। আজকে বেশি কিছু দেখাবো না, আজকে ক্লাস এই অবধি রাখবো। কিন্তু আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এরপরে আমরা একটু বৃহৎ আকারে প্রত্যেকটা বিষয়কে আলোচনা করব, কিন্তু ক্লাসগুলো ছোট্ট ছোট্টই রাখবো, কারণ আমাদের কাছে অনেকটা সময় রয়েছে।
আমরা 2 দিন করে ক্লাস করব। পেডাগজি বিষয়টা খুব একটা বেশি থাকবে না বাংলার ক্ষেত্রে, সিডিপির ক্ষেত্রে অনেকটা বেশি থাকবে। সেগুলোকে আমরা আশা করছি এই সময়ের মধ্যে শেষ করতে পারবো। অবশ্যই জানাবেন ক্লাসেসগুলো কেমন লাগছে, আপনাদের কাজে লাগছে কিনা, কিভাবে ক্লাসেস দিলে আপনাদের আরো সুবিধা হয়। মাথায় রাখবেন প্রথমে আমরা অবশ্যই থিওরিক্যাল দিকের দিকে যাব। বেশ কিছু মাস আমরা থিওরিক্যাল বিষয়গুলোকে আত্মস্থ করা এবং বোঝার চেষ্টা করব। তারপরে অবশ্যই কোয়েশ্চেন নিয়ে আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব, বা কোয়েশ্চেনগুলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তার সাথে প্রিভিয়াস ইয়ার বা অন্যান্য বিষয়গুলো থাকবে। মাথায় রাখবেন এগুলো প্রত্যেকটা ফ্রি অফ কস্টে ক্লাস, এবং এর সাথে কোনো পিডিএফ আমরা প্রোভাইড করছি না। যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চান বা গ্রুপে যুক্ত হতে চান, ডেসক্রিপশন বক্সে এর পুরো সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেওয়া হয়েছে। সকলকে ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অবশ্যই কোনো কমেন্টে প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করতে পারেন। যদি কোনো কোয়েরি থাকে, বুঝতে কোথাও অসুবিধা থাকে, যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবেন আমাদের। সকলকে ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। অবশ্যই ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। স্টুডেন্টদের কাছে বা বাচ্চাদের কাছে বা আপনার কোনো পরিচিতের কাছে যদি আপনার আমার চ্যানেলটিকে আপনি পৌঁছে দিতে পারেন, আমার খুব উপকার হবে। আমার পরিবারের সদস্য বাড়বে, এবং তথাকথিতভাবে আমি বিভিন্ন জায়গায় কাজ করি, আপনারা জানেন। আমি নিজে থেকে আপনাদের সাথে যুক্ত হতে একটা সুযোগ পাবো। সকলকে ধন্যবাদ আজকে ক্লাস দেখার জন্য। অবশ্যই জানাবেন কেমন লাগবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পড়াশোনার মধ্যে থাকুন, অ্যান্ড বি ইয়োরসেলফ অ্যান্ড নন্দিতা ঘোষ। সকলেই আমার সঙ্গে থাকুন। ঠিক আছে, আজকে ক্লাস এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে।